সেই চক্রান্তের বিরুদ্ধে কর্মসূচিতে সামিল হয়েছেন মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, পথচারী এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, সমস্ত বন্ধুদের আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা এতক্ষণ ধরে এই কর্মসূচির মূল বিষয়বস্তুগুলো শুনেছেন, সেগুলো পুনরাবৃত্তি করার দরকার নেই। আমি তার সাথে যে কথাগুলি যুক্ত করতে চাই, আমাদের দেশের সংবিধান রচিত হওয়ার পর 1950 ইংরেজিতে, সেই সংবিধান 5 বছর অন্তর আমাদের দেশের বিভিন্ন সাংবিধানিক সংস্থা তথা নির্বাচনী প্রতিষ্ঠান, লোকসভা, বিধানসভা, এগুলো পরিচালনা করার জন্য একটা কমিশন তৈরি করার ব্যবস্থা রাখে। তার নাম ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সংবিধানের 324 অনুচ্ছেদ অনুসারে তারা এটা এই নির্বাচনের জন্য সেখানে ভোটার তালিকা তৈরি করার ক্ষমতা এবং সেই ভোটার তালিকা অনুযায়ী 5 বছর অন্তর তারা এই সংস্থাগুলি নির্বাচনের ব্যবস্থা করবেন নির্দিষ্ট আইনের ভিত্তিতে। সে আইন হল জনপ্রতিনিধিত্ব আইন 1950 এবং 1991। এই যে আইন, সে আইন মোতাবেক নির্বাচন কমিশন ভোটার তালিকাতে কাদের নাম তুলবেন? যাদের নাম রেশন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, পিআরসি, এখন সর্বশেষ বহুমুখী পরিচয় ইত্যাদি, যার মধ্যে সম্বলিত ডিজিটাল প্রক্রিয়াতে সম্পাদিত আধার কার্ড যাদের কাছে থাকবে এবং যাদের বয়স 18 বছর হয়েছে, তারা এই ভোটার তালিকাতে তাদের নাম তোলার জন্য তারা যোগ্য হিসেবে বিবেচিত হবে। ভারতের নির্বাচন কমিশন শুরু থেকে 5 বছর অন্তর এই সংস্থাগুলি নির্বাচন হয়, বছরে 5 বার, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস ধরে ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ সারা দেশে সবকটা লোকসভা বা বিধানসভা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে এই ভোটার তালিকা সংশোধনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের মধ্যে 5 বার। তো সেই জায়গায় যেটা আপনারা শুনলেন, বিহারে, তার আগে মহারাষ্ট্রে, সেখানে এরকম ইন্টেনসিভ রিভিশন হওয়ার পরও আর
এরকম ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড় যখন সংশোধনী হয়, প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলাতে, প্রতিটি মহকুমাতে সবকটা নির্বাচনী কেন্দ্রে এই সংশোধনী পর্ব শুরু হওয়ার আগে সবকটা সর্বভারতীয় রাজনৈতিক দল, রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধি রাজ্যগুলোর ক্ষেত্রে জেলা শাসক, মহকুমাতে মহকুমা শাসক, তাদের অধীনে এডিশনাল এসডিএম যারা এআরও ইত্যাদি হন, এই সংশোধনী পর্ব যাতে সেখানে নির্ঝঞ্ঝাটভাবে সংগঠিত হতে পারে তার জন্য আলোচনা সংগঠিত হয়। কিন্তু গত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে সেখানে এরকম ইন্টেন্সিভ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো, এসআইআর হলো, বিশেষ নিবিড় সংশোধনী। আর বিহারে এই সেদিন সংগঠিত হল। মহারাষ্ট্রীয় এবং বিহারে কোন রাজনৈতিক দলের সাথে সেখানে আলোচনা করে নির্বাচন কমিশন মনে হতে পারে বাইরে থেকে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এই পদক্ষেপ গ্রহণ করেছেন, মোটেই না। শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং যে দুটি রাজ্যের মধ্যে এসআইআর হয়েছে, মহারাষ্ট্র এবং বিহারে, সেখানে বিজেপির সাথে যারা সহযোগীরা আছেন তাদের সাথে গোপন যুগ সদস্যে এই সংশোধনী পর্ব সংযুক্ত করা হচ্ছে বা হয়েছে। কেন? মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফলের পরে শুধু বিরোধী রাজনৈতিক দলগুলো না, সেখানে কংগ্রেস, শরদ যাদবের এনসিপি এবং শিবসেনা, ঠাকরে, এই তিনটি দলের যে মহাগঠবন্ধন, মহাবিকাশ আগামী, শুধু তাদের অভিযোগ না, মহারাষ্ট্রের ভোট চলাকালীন সময়তে এবং ভোটের ফলাফল বের হওয়ার পর পত্র পত্রিকাগুলো বিশদে সবিস্তারে বিশ্লেষণ করে এই এসআইআর হওয়ার পর যে কংগ্রেস দল এবং তার সহযোগীরা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অষ্টাদশ লোকসভা নির্বাচনে যেখানে গুহারা হারল ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে তাদের জোট, সেই জোট কোন আশ্চর্য মন্ত্র বলে, কোন কায়দায় সেই নির্বাচনে বিধানসভাতে প্রায় 2/3 বেশি আসন দখল করে সেখানে সরকারে বসল। সেই ম্যাজিকটা হলো এসআইআর, অর্থাৎ নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকায় কোথাও বাড়িয়ে কোথাও কমিয়ে এবং ভোট পর্বেও নানাভাবে শাসক দলের পক্ষে সেখানে অন্যায় কাজ করার মধ্য দিয়ে মহারাষ্ট্রে এই বিজেপির ডুবন্ত জাহাজকে সেখানে আবার ক্ষমতায় তারা বসিয়েছে। এখন
বিহারে নির্বাচন আগামী অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে করতে হবে। সেখানে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জনতা দল ইউনাইটেড দলের নেতা, আপনারা জানেন এই ভদ্রলোক বিগত 1 দশকে কতবার পাল্টি খেয়েছেন। বিহারে তার নাম পাল্টুরা। ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো বিজেপির হাত ধরেন, আবার কখনো বিজেপির হাত ছাড়েন, আবার বিজেপিকে এই পাল্টুরামের প্রয়োজন হয়। এবারে লোকসভা নির্বাচনে দেখেছেন সেখানে নীতিশ কুমারের দল যে বিরোধী জোট বা ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল, সেখান থেকে বিশ্বাসঘাতকতা করে যদি বেরিয়ে না আসতেন, অনিবার্যভাবে আজকে ভারতের প্রধানমন্ত্রী চেয়ারে নরেন্দ্র মোদী থাকার কথা ছিল না। তৃতীয়বার বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের সরকার হয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের শাসন ক্ষমতা দখল করে আজকে একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে এই দেশের 1/3 পুঁজির কাছে দেশের কোটি কোটি মানুষের ভাগ্য তুলে দেওয়ার এই সুযোগ পেতেন না। এখন শুধুমাত্র আমাদের দেশের 1/3 পুঁজির সেবা করছেন না, লক্ষ্য করছেন। আমি এগুলো বলে এখানে আবহাওয়া খারাপ, সময় নেব না। শুধু আমাদের দেশের 1/3 পুঁজির কাছে না, কিভাবে ওই আমেরিকার ট্রাম্প সাহেবের তার ভোটের তলায় এই ভারতবর্ষের অর্থনীতি, আমাদের দেশের শ্রমিক কৃষক তাদের সমস্ত ঘাম রক্ত পরিশ্রম সেখানে তুলে দিচ্ছে। এইভাবেই এই পাল্টুরামের সাথে এই চুক্তি করে আমাদের প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের এত বড় অপমান, সেই পহলগামের ঘটনাই হোক, আজকে আমাদের দেশের পণ্য আমেরিকাতে বিক্রি হবে, সেখানে 50% বেশি যে শুল্ক চাপিয়ে দিচ্ছে জবরদস্তি করে। আমাদের দেশের কৃষি ক্ষেত্র, আমাদের দেশের বাণিজ্য ক্ষেত্র, সেখানে আমেরিকান কোম্পানিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নাকে খত করিয়ে সমস্ত সুযোগ আদায় করে নিচ্ছে। আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তরকে বাধ্য করছে আমেরিকা থেকে হাজার হাজার কোটি টাকা অস্ত্র কিনতে। এই নীতিশ কুমারের বিহার, সেখানকার মানুষ দিন গুনছেন। আগামী অক্টোবর নভেম্বরে ভোট হবে। এই লোকসভা নির্বাচনের যে বিশ্বাসঘাতকতা, বেইমানি এবং এর তৃতীয় মোদী সরকার যেভাবে একটার পর একটা আক্রমণ চালাচ্ছে, তার বিরুদ্ধে রায় দিয়ে সেখানে দেশের মানুষের তার যে আত্মবিশ্বাস, তার যে আত্মগরিমা, দেশপ্রেম, সেই জবাব দেওয়ার জন্য কাজেই এটাকে যাতে না হতে পারে, আটকানো যেতে পারে। বিহার সাংসদের সংখ্যায় ভারতীয় পার্লামেন্টে
বিভিন্ন রাজ্যগুলো থেকে যে বড় সংখ্যায় সাংসদ নির্বাচিত করে তার তৃতীয় কি চতুর্থ রাজ্য, কাজেই সে রাজ্যে বিজেপি এবং তার সহযোগীর যদি পতন হয়, আগামী দিনের এই যে শোষণ কার্য যেভাবে চালিয়েছে এটা মসৃণ হবে না। কাজেই একটা পথ বের করতে হবে। কাজেই এই প্রসঙ্গত ভারতের নির্বাচন কমিশনকে দিয়ে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ এ সম্পর্কে শুনেছেন। আমি এখন শুধু বিহারের জন্য আগামী নির্বাচনকে প্রশ্নপরিত করার জন্য শুধু এই নির্বাচন কমিশনকে দিয়ে এই চক্রান্ত করাচ্ছে, আমরা যদি শুধু এইভাবে দেখি এটা ভুল হবে। নির্বাচন কমিশন এখন হয়ে উঠেছে এরকম আরো কয়েকটি সাংবিধানিক সংস্থা, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের মতো ভারতীয় জনতা পার্টি তার সরকারকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, বিরোধী সরকারকে ভাঙার জন্য এদের একটা হাতিয়ার হিসাব। এবং এটা শুধু বিহারে না, আপনি লক্ষ্য করছেন ত্রিপুরা রাজ্যেও এরকম একটা চক্রান্ত এই ত্রিপুরা রাজ্যকে নিয়ে এই নির্বাচন কমিশন অর্থাৎ বকলমে ভারতীয় জনতা পার্টি তাদের অঙ্গুলি হেলনে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা চক্রান্ত শুরু হয়েছে। গত 7.5 বছর এখানে বিভিন্ন ধরনের অসাধু উপায় অনুসরণ করে এখানে বিজেপি ত্রিপুরা মাথায় পিএফটি শুধু গেল বিধানসভা না, লোকসভা, এডিসি, ত্রিস্তর পঞ্চায়েত, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে বাকি নগরগুলো যেভাবে অগণতান্ত্রিক ভাবে দখল করে এখানে জনগণের উপরে তাদের এই নয়া পেশিবাদী কার্যকলাপ তারা চাপিয়ে দিচ্ছে, তার ফলশ্রুতি আমরা দেখছি। যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার না হয়, কালো টাকার চোরে অবৈধ পথে বা এরকম সাংবিধানিক সংস্থাগুলো ব্যবহার করে, এটা যে দলেই হোক সে দল এরকম যদি ক্ষমতা দখল করতে পারে, এরা কখনো জনগণের হিতে কাজ করতে পারে না। তাদের কর্মসূচি নেওয়া কর্মসূচি কখনো জনকল্যাণমূলক হতে পারে না। তারা কখনো সার্বিকভাবে কোন নগরের বা রাজ্যের বা দেশের মঙ্গলে কাজ করতে পারে না। আজকে ত্রিপুরা রাজ্য তার জ্বলন্ত সাক্ষী। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন দিন যায় না রাজ্যের বিভিন্ন প্রান্তে 3টা, 4টা, 5টা, 6টা জায়গাতে বিভিন্ন কারণে কোথাও পানীয় জল, কোথাও যোগাযোগ ব্যবস্থা, কোথাও বিদ্যুৎ, কোথাও স্বাস্থ্য, কোথাও শিক্ষা, আর গ্রামীণ কি শহরের যারা গরিব মানুষ তাদের কর্মহীনতা, বেকার যুবকদের কাছে না পাওয়া, এটা তো আছে। পাহাড় এডিসি এলাকা আরো দুরবস্থা, যার ফলশ্রুতি প্রতিদিন আমরা দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে এটা আমাদের সমাজ জীবন, আইন শৃঙ্খলা হোক বা অর্থনীতি, সমস্ত ক্ষেত্রেতে তার প্রতিফলন
কি বিষময় তার প্রতিফলন আমরা লক্ষ্য করছি। এই গত এক সপ্তাহের মধ্যেও কোথাও প্রায় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাওয়ার মতো অবস্থা, কোথাও দুর্ঘটনাগ্রস্ত একজন শ্রমিক ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা কষেও একটু সাহায্য পায় না, কোথাও রাস্তাঘাট অচল, হাজার হাজার কোটি টাকা দিয়ে জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে, 5 মাস 6 মাস একটা বর্ষা না যেতেই চলার উপযোগী না। আর কাজ পাওয়া এগুলো তো দূরস্থ। কেন এগুলো? কারণ অগণতান্ত্রিক ভাবে, অগণতান্ত্রিক পথে, অবৈধ উপায়ে এইভাবে যদি কেউ ক্ষমতা দখল করে, সেই ক্ষমতাবানরা এরা তো দীর্ঘস্থায়ী তো হয়ই না, এবং তার সাথে জনজীবনে বহুমুখী দুর্ভোগ সেখানে নেমে আসে। আজকে ত্রিপুরাজ্য তারই সাক্ষী। তো সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এবং তার প্রধান সহযোগী এখানে ত্রিপুরা মথা দল দেখছে, প্রমাদ গুনছে। রাজ্যের মানুষ যাদেরকে ভুল বুঝে সাময়িকের জন্য হলেও মোহ সৃষ্টি করে যারা ক্ষমতা দখল করেছেন, মানুষ সরে যাচ্ছে। তাদের হয়ে যারা অপরাধে হাত পাকিয়েছিলেন বা অপরাধে যুক্ত হওয়ার জন্য বাধ্য হয়েছিলেন, তারাও ভুল বুঝছে যে তারা সে অপরাধ কার্যে সামিল হচ্ছেন না, প্রতিবাদ করছেন তারাও। তাদের নতুন কায়দা এখানেও ওই ত্রিপুরা মাথাকে দিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। পত্রিকায় খবর দেখেছেন, ছবি দেখেছেন, কেবল চ্যানেল গুলাতে সে ফুটেজ দেখেছেন। কি নির্বাচন কমিশন নাকি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ ত্রিপুরাজ্যের মধ্যেও স্পেশাল ইন্টেনসিভ রিভিউ হবে। কিন্তু এখানে তো ভোট কাল কি হচ্ছে না, বিহারে অক্টোবর নভেম্বরে হবে, ত্রিপুরা ভোট তার একটু দূরে। তাহলে এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ কেন? ত্রিপুরা মথা দল, ত্রিপুরালেন, বেটার ত্রিপুরালেন, তার সাথে আরো বহু স্লোগান, দিল্লির চুক্তি ইত্যাদি করে একটাও কার্যকরী হচ্ছে না, হবেও না। পায়ের তলা মাটি হারাচ্ছে, কাজে টিকে থাকতে হবে। নতুন স্লোগান চাই। সরলমতি ট্রাইবেল অংশের মানুষ, বিশেষ করে যুবাদের মধ্যে একটা অংশ যারা অন্যের মতো বিশ্বাস করেছিল, তাদেরকে উত্তেজিত করার জন্য একটা স্লোগান চাই। স্লোগান তৈরি হলো ইলিগাল মাইগ্রান্ট, অবৈধভাবে বিদেশিরা অনুপ্রবেশ করেছে তাদেরকে বিতরণ করা। হ্যাঁ, ঘটনা আমরা ত্রিপুরাজ্যের মানুষ, ত্রিপুরাজ্যের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার থেকে যে অবৈধভাবে লোক অনুপ্রবেশ করছে, সংখ্যায় কম হোক বা বেশি, এটা ঘটনা। কারণ পত্র পত্রিকাতে, টেলিভিশনে, খবরে প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে। কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই রুখতে হবে, এবং এরকম ভাবে চিহ্নিত হলে পরে সুনির্দিষ্ট আইনের মধ্য দিয়ে তাদেরকে বিতাড়িত করতে হবে। এ সম্পর্কে তো কারোর কোনো না থাকার কথা না, তার জন্য আইনও আছে। আর এই কাজটা কে করবে? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, যার মন্ত্রী অমিত শাহ, যিনি সারা দেশে এই মোদী সরকার হওয়ার পর আরো অসংখ্য জনবিরোধী
কার্যকলাপ ষড়যন্ত্রের অন্যতম কাণ্ডারে তিনি এই মন্ত্রকের মাথার উপরে আমাদের ত্রিপুরাজ্যের চতুর্দিকে, এদিকে পূর্ব সীমান্তে কাঞ্চনপুর এবং গন্ডাছড়া যেখানে দুর্গম এলাকা, সেখানে কয়েক কিলোমিটার বাদে সারা ত্রিপুরাজ্যেই কাঁটা তারের বেড়া দিয়ে আবদ্ধ, সুরক্ষিত। প্রায় 12 থেকে 13 ব্যাটালিয়ন এই স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত বর্ডার সিকিউরিটি ফোর্স সেখানে মোতায়েন করা আছে। তার সাথে আরো শত শত গোয়েন্দা বাহিনী। তারপরও কি করে অনুপ্রবেশ হয়? তার কি ব্যর্থতা কার? এতদাইকে এই ব্যর্থতা ভারত সরকারের, এই ব্যর্থতা বিশেষ করে হলো এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাজেই এই অবৈধ অনুপ্রবেশকারী যদি কেউ থাকে, অবশ্যই আছে, তাদেরকে খুঁজে বের করা দায়িত্ব এই স্বরাষ্ট্র মন্ত্রকের। এই দায়িত্ব এটা নির্বাচন কমিশনের না। আমাদের সংবিধানের 324 অনুচ্ছেদে এই কথা, এই দায়িত্ব তাকে দেওয়া হয়নি। ভারতের নির্বাচন কমিশনের কোন এখতিয়ারই নেই, কিন্তু তাদেরকে দিয়ে বিহারে পেছনের দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার প্রয়াস, আর এখানে ট্রাইবেল নন ট্রাইবেলদের মধ্যে যাতে ভুল বুঝাবুঝি তৈরি করা যায়, বিভেদের ছায়া এটাকে ছড়িয়ে দেওয়া যায়। গত 7.5 বছর প্রশাসনে কি রাজ্য সরকারে কি এডিসিতে আজকে যে কমিশন রাজ তৈরি করেছে, লুটে রাজত্ব তৈরি করেছে, সারা ত্রিপুরাজ্যের মানুষ ছি ছি করছে। এখান থেকে কিভাবে এই ভুল বুঝাবুঝি তৈরি করার মধ্য দিয়ে এরা ক্ষমতায় আরো কিছুদিন থাকতে পারে, লুট করতে পারে, এটা করার জন্য এই নির্বাচন কমিশনকে তার ব্যবহার করতে চাইছে। কাজী বন্ধুরা, এটা খুবই ইতিবাচক দিক। ইন্ডিয়া ব্লক সারা ভারতবর্ষে এগুলো নিয়ে তারা কর্মসূচি গ্রহণ করেছেন। গত 21শে জুলাই থেকে আমাদের পার্লামেন্টের এই বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। আজকে 8 তারিখ, 3 সপ্তাহ হয়ে গেল। গত 3 সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে একটা বিল এখনো পাশ করাতে পারেনি। গত 3 সপ্তাহ ধরে পার্লামেন্ট অচল। মোদী, অমিত শাহ, তাদের মন্ত্রীরা বারবার বলে আমরা ভয় পাই না, আমরা যে কোনো বিষয়ে আলোচনা করতে চাই, আমরা প্রস্তুত। পেহেলগামের ব্যাপারে কথা বলেছিল, যাই হোক, পেহেলগাম আলোচনা হয়েছে। তাদের সমস্ত পদার্থতা সারা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় তাদের কথা শুনতে পেরেছেন। কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে ধান ভাঙতে গিয়ে ওই শিবের গিয়ে তাদের ব্যর্থতা তারা সেখানে জাহির করেছেন। কিন্তু আজকে অবধি, আজকে পর্যন্ত, আজকে শুক্রবার, আজকে পার্লামেন্ট ছিল, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ নিয়ে আলোচনার জন্য স্বীকার হচ্ছেন না। আজকেও পার্লামেন্ট চলতে পারেনি। এটা গোটা অধিবেশন কোন ধরনের আউটপুট ছাড়া, কোন ধরনের ফসল ছাড়া এটা ভেস্তে যাওয়ার মতো অবস্থা হয়েছে যে বিজেপি তাদের এই হীন প্রয়াসের ফলে এই যে নির্বাচন কমিশনকে দিয়ে
যে অন্যায় কাজটা করাচ্ছে, এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে তারা যে কত ভীত, এদের সমস্ত যে এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত, এটা বেরিয়ে যাবে। আর গতকাল লোকসভার বিরোধী দল নেতা, কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী গতকালের সাংবাদিক সম্মেলনের পর হাতে কলমে একেবারে স্লাইড দেখিয়ে নির্বাচন কমিশনের পোল যেভাবে খুলেছে, কাজে আগামী দিন তাদের সমস্ত চক্রান্ত আরো বেরিয়ে আসবে এবং আমরা আশা করব গোটা গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ দলগুলো অন্তত এবারের লোকসভা অধিবেশনে যেরকম ভাবে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির এই সার্বিক চক্রান্তের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে, আগামী দিনেও এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে দাঁড়ানোর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির এই যাবতীয় চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের সংবিধান, গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ কাঠামো এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে রক্ষা করার তার সক্ষম ভাবে আশা করি। আমি আমার কথা আর বাড়াচ্ছি না। এই ত্রিপুরাজ্যের মধ্যে যে চক্রান্ত শুরু হয়েছে, যেটা বললাম, যে এসআইআরকে কেন্দ্র করে ত্রিপুরা মথাক দলকে যেভাবে পথে নামানো হয়েছে, এখন অব্দি ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে একটা টু শব্দ করছে না। তার মানে হলো এদের ভেতরে যে একটা কারসাজি, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া নিয়েই কাজটা করছে। কাজেই আমাদের আরো সতর্ক থাকতে হবে এবং এরকম ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার, এই রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি, এটা রক্ষায় আরো জোরদার ভাবে আমাদের পথে থাকতে হবে। এই আহ্বান রেখে আবারও সকলকে অভিনন্দন জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। ইনকলাব।